হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে এবং সংখ্যাতত্ত্ব অধ্যায় থেকে আসা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব সংখ্যাতত্ত্ব অধ্যায় থেকেই। যারা আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যেগুলো আগের পরীক্ষায় এসেছে। দেখো, বলেছে যদি এ ও বি উভয়ই মূলদ হয় তবে এ স্টার বি সমান 1, অন্যথায় এ স্টার বি সমান 0। আগের ভিডিওতে তোমাদের আমি বলে দিয়েছি কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা, তাহলে এই প্রশ্নটা করতে কোনো অসুবিধা হবে না। বলেছে যদি এ আর বি দুটোই মূলদ হয় তাহলে এ স্টার বি হচ্ছে 1, আর যদি সেটা না হয়, মানে কোনো একটা অমূলদ হয় বা দুটোই যদি অমূলদ হয়, তখন হচ্ছে এ স্টার বি এর মান 0। এবার আমাদের যে প্রশ্নটা দিয়েছে দেখো, 2 স্টার 3 স্টার √7 প্লাস 2 স্টার 3 স্টার √7। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 আর 3টা হচ্ছে মূলদ সংখ্যা আর √7টা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এবার এটা খুব সহজেই করা যাবে। তাহলে 2 স্টার, আগে ব্র্যাকেটের মধ্যে 3 স্টার √7 আসে, তাহলে 3টা হচ্ছে মূলদ আর √7টা হচ্ছে অমূলদ। তাহলে একটা মূলদ একটা অমূলদ যদি হয়, তাহলে এ স্টার বি এর মান হচ্ছে 0। তাহলে এখানে এটার মান কত হয়ে যাবে? 0। প্লাস এখানে দেখো 2 স্টার 3 আসে, দুটোই হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এর মান কত হয়ে যাবে? এর মান হবে 1 স্টার √7। এবার দেখো এখানে এসেছে 2 স্টার 0, 0টাও হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে 2 স্টার 0 যদি হয় এর মান হয়ে যাবে 1, যেহেতু দুটোই মূলদ সংখ্যা। আবার এখানে আসে 1 স্টার √7, √7টা অমূলদ সংখ্যা, তাহলে এর মান হয়ে যাবে 0। তাহলে এখানে টোটাল অ্যান্সার হচ্ছে 1 + 0 মানে 1, অপশন ডি। এই অঙ্কটায় দেখো বলেছে 1,00,000-এর সঙ্গে ক্ষুদ্রতম যে সংখ্যাটি যোগ করে 1232-এর গুণিতক পাওয়া যায় সেটি হলো। তো এটা করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে 1,00,000-কে 1232 দিয়ে ভাগ করব। 1,00,000 ডিভাইডেড বাই 1232। দেখো 1232-কে 1,00,000 দিয়ে ভাগ করলে এটা হবে 8, 9, 8, 5, 6, এটা হয়ে যাবে 1440। তারপর 1232 একে 1232 বিয়োগ করলে থাকছে 208। এখানে আমার 208 ভাগশেষ আসছে। দেখো 208 ভাগশেষ মানে কি? যদি এই সংখ্যাটা 1,00,000-এর থেকে 208 কম হতো তাহলে আমার ভাগটা মিলে যেত। যদি এই সংখ্যাটা 1,00,000-এর থেকে 208 কম হতো তাহলে সংখ্যাটা 1232 দিয়ে বিভাজ্য হতো। কিন্তু আমাকে প্রশ্নে যেটা চেয়েছে যে ক্ষুদ্রতম যে সংখ্যাটি যোগ করলে, তাহলে যোগ করলে আমাকে কি করতে হবে? এখানটায় 208-এর বদলে এরকম কোন সর্বনিম্ন সংখ্যাটা থাকতো যেটা থাকলে 1232 দিয়ে এই ভাগটা মিলে যেত, সেই সংখ্যাটা কত হতো? দেখো এখানে যদি 208-এর বদলে একমাত্র 1232 থাকতো তাহলেই 1232 এককে 1232 হয়ে এই ভাগটা মিলে যেত। তার চেয়ে কম আর অন্য কোনো সংখ্যা যদি এখানে থাকে তাহলে কিন্তু ভাগটা মিলতো না। এখানে যদি 1231 পর্যন্ত আমার ভাগশেষ আসে তাহলে সেই ভাগটা মিলবে না। একমাত্র যদি 1232 আসে তাহলে আমার ভাগটা মিলে যাবে। তো 1232 আসার জন্য আমাকে এখানে আর কত দিতে হবে? এখানে আমার 208 আছে, আমার চাই 1232, তাহলে 1232 মাইনাস 208 অর্থাৎ 1024। তাহলে এখানে যদি আমরা 1024 যোগ করে দিই, অর্থাৎ 1,00,000-এর সাথে যদি আমরা 1024 যোগ করে দিই, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা 1232 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে অপশান বি। এখানে দেখো বলেছে এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এ নট ইকুয়ালস 1 আর এ গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে কোন অপশানটা ঠিক? আগের দিন তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা দিয়ে আজকের এই অঙ্কটাও হবে। সেটা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে a প্লাস b/2 অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস √ab হয়। এটা তোমাদের শিখিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে a প্লাস 1/a/2 গ্রেটার দেন ইকুয়ালস √a ইন্টু 1/a। তাহলে a যদি কেটে যায় তাহলে এটা কি হবে? a প্লাস 1/a/2
গ্রেটার দেন ইকুয়ালস √1 মানে হচ্ছে 1, বা a প্লাস 1/a গ্রেটার দেন ইকুয়ালস 2। এইটা সবসময়ই সত্যি, এটা কখনোই মিথ্যা হতে পারে না। সেই জন্য আমার দেখো এখানে যে অপশানটা দিয়েছে সেটা হচ্ছে a প্লাস 1/a গ্রেটার দেন 2 গ্রেটার দেন ইকুয়ালসটা দেয়নি, তাহলে আমার এই অপশানটা হবে ঠিক। বাকিগুলো আমি কিন্তু কোনোভাবেই প্রুভ করতে পারবো না। এখানে একটা প্রশ্ন দিয়েছে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য 2 ইন্টু 4 n এর হোল স্কোয়ার প্লাস 1 এর একক স্থানের অঙ্ক কত হবে? 2 ইন্টু 4 n তার হোল স্কোয়ার প্লাস 1 এর একক স্থানের অঙ্ক কত হবে? দেখো 4, 4 মানে কত? 4, 4 মানে কত? 16, 4 মানে 64, 4 মানে 64 ইন্টু 4 করলে 256। তাহলে দেখো 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে 1, 3, এভাবে 5 যদি থাকে, তাহলে তাদের যে সংখ্যাটা আসছে তার একক স্থানে কত আসে? 4 আসে। যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে একক স্থানে কত থাকছে? 4। যদি পাওয়ারটা জোড় থাকে তাহলে একক স্থানে কত থাকছে? দেখো 6। এবার এই অঙ্কটাই দেখো, এখানে দেখো 2 ইন্টু 4 n, nটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে। তাহলে এইটাকে যদি হোল স্কোয়ারটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2a স্কোয়ার ইন্টু 4 প্লাস 1। 2a স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4 তোমাদের প্রথমেই বলেছি যে 2nটা হচ্ছে জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2n হিসেবে লিখতে পারি। তাহলে যে কোনো জোড় সংখ্যা যদি 4-এর মাথায় থাকে তাহলে তার একক স্থানের অঙ্কটা কত হয়? 6 হয়। তার মানে তোমরা কি বুঝতে পারলে? এর যে একক স্থানের অঙ্কটা সেটা হবে 6। এবার 6-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে তার একক স্থানের অঙ্কটা কত হবে? 6-এর সাথে 4 গুণ করলে হয় 24, তাহলে এর একক স্থানের অঙ্ক হবে 24, মানে সংখ্যাটা হচ্ছে 24, তাহলে একক স্থানের অঙ্ক হচ্ছে 4। আবার তার সাথে যদি আমরা 1 যোগ করি, 4-এর সাথে 1 যোগ করলে কত হয় তোমরা জানো যে 5, তাহলে এর একক স্থানের অঙ্কটা কত হবে? সবসময় 5ই হবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান এ, 5। দেখো বলেছে এক্স একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এক্স নট ইকুয়ালস টু -1, তাহলে নিচের কোনটি সত্য? ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কোনগুলো? যে পূর্ণ সংখ্যাগুলো 0-র থেকে ছোট, -1, -2, -3, এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য কোন অপশানটা ঠিক? তাহলে তোমরা যে কোনো একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরে নাও, আমরা ধরছি -2। তাহলে প্রথম অপশানটাই বলেছে এক্স গ্রেটার দেন 1/x, তার মানে -2 গ্রেটার দেন -1/2। দেখো এটা নিয়ে তোমাদের অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার নেই। এটার জন্য তোমরা আগে একটা সংখ্যা রেখা টানবে। এখানে যদি 0 থাকে, এদিকে আমার পজিটিভ সংখ্যাগুলো আসে, এদিকে আসে নেগেটিভগুলো। তোমরা জানো যে সংখ্যা রেখাটা এইভাবে বাড়ে, ডান দিকে যত যেতে থাকে সেটার মান বাড়ে। তার মানে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা বাঁ দিকের সংখ্যাটার তুলনায় সবসময় বড় হয়। এবার তোমরা দেখো এখানে আমরা যে দুটো সংখ্যা পেয়েছি, -1/2, -1/2টা কোথায় থাকবে? অবশ্যই 0 থেকে -1-এর মধ্যে থাকবে, এরকম কোনো একটা জায়গায় থাকবে -1/2। আর একটা সংখ্যা হচ্ছে -2, সেটা হচ্ছে এইটা। তাহলে -2 এর -1/2-এর মধ্যে কোন সংখ্যাটা বড়? অবশ্যই -1/2টা বড়, কারণ -1/2 ডান দিকে আসে। তাহলে আমার প্রথম যে অপশানটা দিয়েছে সেই অপশানটা ভুল। দ্বিতীয় যে অপশানটা দিয়েছে দেখো এক্স লেস দেন 1/x, তার মানে -2 লেস দেন -1/2, এটা অবশ্যই ঠিক, কারণ -1/2টা বড় -2 এর থেকে, যেটা একটু আগেই বললাম। তাহলে এই অপশানটা হচ্ছে আমার ঠিক অপশান, অপশান বি। দেখো বলেছে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, কোনো একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা তোমরা নাও, ধরো 3, 3টা হচ্ছে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, তার বর্গ করলে কত হয়?
3-এর বর্গ করলে হয় 9, 9কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। আবার অন্য আরেকটা সংখ্যা নাও, ধরো 5, 5কে যদি আমরা বর্গ করি, 5কে বর্গ করলে কত হয়? 25, 25কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হয়? 8 3 24 হয়, ভাগশেষ থাকবে 1। আবার ধরো 7, 7-এর বর্গ করলে কত হয়? 49, 49কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, 8 6 48 হয়, ভাগশেষ থাকে 1। তাহলে তোমরা কি বুঝলে? যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ সবসময় কত হয়? 1। এটা হচ্ছে অপশান সি। এই অঙ্কটাই বলেছে, দেখো, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন প্রাপ্ত সংখ্যা পূর্বের সংখ্যার চেয়ে 9 কম হয়, তাহলে এরূপ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা হবে। মানে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, তার অঙ্ক দুটো যদি স্থান পরিবর্তন করে তাহলে নতুন যে সংখ্যাটা হবে সেটা তার চেয়ে 9 কম হবে। তাহলে এইরকম মোট কটা সংখ্যা পাওয়া যাবে যাদের অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটা আগেরটার চেয়ে 9 কম হয়? তাহলে আমরা ধরছি যে সংখ্যাটার এককের অঙ্কটা হচ্ছে এক্স আর দশকের অঙ্কটা হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যাটা আমার কি হবে? 10y প্লাস এক্স। এবার যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে কি হয়ে যাবে? তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো, 10x প্লাস ওয়াই। এবার প্রশ্নে কি বলেছে? এই দুটো সংখ্যার বিয়োগফল কত? এই দুটো সংখ্যার অন্তরফল বা বিয়োগফল হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে আমার শর্ত। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো, এখান থেকে আমি পাচ্ছি 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই সমান 9, বা 10y মাইনাস ওয়াই মানে হচ্ছে 9y প্লাস এক্স মাইনাস 10x মানে হচ্ছে মাইনাস 9x সমান 9, বা 9টা কমন নিয়ে নিলে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 9, বা ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 1। এটা আমরা এখান থেকে পাচ্ছি। এবার আমরা এমন কি কি সংখ্যা পেতে পারি, ওয়াই আর এক্সের ভ্যালু এমন কি কি পেতে পারি যাদের ডিফারেন্সটা 1 হতে পারে? যেমন ধরো ওয়াইটা যদি 1 হয় তাহলে এক্সটা কত হবে? 0 হবে। ওয়াইটা যদি 2 হয় তাহলে এক্সটা কত হবে? 1 হবে। ওয়াইটা যদি 3 হয় তাহলে এক্স কত হবে? 2 হবে। ওয়াই যদি 4 হয় এক্স কত হবে? 3 হবে। ওয়াই যদি 5 হয় এক্স কত হবে? 4 হবে। ওয়াই যদি 6 হয় এক্স কত হবে? 5 হবে। ওয়াই যদি 7 হয় এক্স হবে 6। ওয়াই যদি 8 হয় এক্স হবে 7। ওয়াই যদি 9 হয় এক্স হবে 8। ওয়াইয়ের জায়গায় নিশ্চয়ই আমরা কখনো 10 বসাতে পারবো না, আর 0 বসাতে পারবো না। ওয়াই যদি 0 হয় তাহলে এক্সের আমরা কোনো মান পাবো না। তাহলে এখানে আমার ওয়াই আর এক্সের একমাত্র এই মানগুলোই হতে পারে যার জন্য এই শর্তটা স্যাটিসফাই করবে। তাহলে আমার কটা সংখ্যা হচ্ছে? একটা হচ্ছে, দেখো, 10, 21, 32, 43, 54, 65, 76, 87, 98। কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এরকম 9টা সংখ্যা পাওয়া সম্ভব যাদের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা? অপশান এ। এই অঙ্কটায় দেখো বলেছে 4 অঙ্কের একটা সংখ্যা 4x56, এক্সের মান অজানা, সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য হলে এক্সের মান কত হবে? দেখো, 4x56 বলেছে 33 দিয়ে বিভাজ্য হতে হবে। ধরো তোমাকে বললো কোনো একটা সংখ্যা 10 দিয়ে বিভাজ্য, তার মানে সেই সংখ্যাটা 10-এর যতগুলো উৎপাদক আছে মানে 2 আর 5 দিয়েও অবশ্যই বিভাজ্য হবে। ধরো তোমাকে বললো কোনো একটা সংখ্যা 15 দিয়ে বিভাজ্য, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 5 দ্বারাও বিভাজ্য হবে। সেরকমই এখানে বলেছে যে সংখ্যাটা 33 দ্বারা বিভাজ্য। তো 33-এর উৎপাদক কী কী আসে? 33-এর উৎপাদক আসে 3 আর 11। তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে, আবার 11 দিয়েও বিভাজ্য হবে। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা সবাই জানি, যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, আমরা এখানে সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলটা যদি বের করি, 4 প্লাস এক্স প্লাস 5 প্লাস 6, মানে এটা হচ্ছে 6 আর 5 11, 11 আর 4 15 প্লাস এক্স। তাহলে দেখো 15টা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এক্সের মান যদি 0 হয়
তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা, বা এক্সের মান যদি 3-এর কোনো গুণিতক হয়, 3, 6, 9 যদি হয়, তাহলেও এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এগুলোর মধ্যে দেখো আমার কাছে অপশানে শুধু 3 আর 6টাই আসে, 0 আর 9টা নেই, তাহলে এই দুটো আমার প্রথমেই বাদ। এবার 3 আর 6-এর মধ্যে আমাকে চেক করতে হবে যে এক্সের জায়গায় কোনটা বসলে সেই সংখ্যাটা 11 দিয়েও বিভাজ্য হয়। তাহলে যদি 3 বসে তাহলে কি হবে সংখ্যাটা 4, 3, 5, 6, আর যদি 6 বসে তাহলে কি হবে 4, 6, 5, 6। এবার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, আমরা এভাবে ডান দিক থেকে বাঁ দিকে একটা একটা অঙ্কের মাথার ওপরে প্লাস মাইনাস এভাবে দিয়ে দিয়ে যাব অল্টারনেট করে। এবার যেগুলো প্লাস আসে সেই সব সংখ্যাগুলো লিখব যাদের মাথায় প্লাস আসে, যেমন এখানে আছে 6 আর 3, তাহলে 6 + 3 লিখব। মাইনাস যাদের মাথায় মাইনাস আছে সেই সংখ্যাগুলোকেও অ্যাড করে লিখব, মানে 5 + 4। এই যে ডিফারেন্সটা, এই বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তার মানেই তুমি বুঝবে যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই বিয়োগফলটা কত হচ্ছে 6 আর 3 9, -9 মানে 0, অর্থাৎ 0 হচ্ছে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে এই যে 4, 3, 5, 6 যে সংখ্যাটা, এই সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য হবে। এবার এটাও একবার ট্রাই করে দেখে নিই। এটা দেখো হবে প্লাস মাইনাস, তাহলে এখানে হবে 6 + 6 -4 + 5, বা এটা হচ্ছে 6 আর 6 12 -9 মানে 3। দেখো 3টা 11 দ্বারা বিভাজ্য নয়, সেই জন্য এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 3। এই অঙ্কটাই দেখো বলেছে এক্স একটি বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে 14 - 6x - x² এর সর্বোচ্চ মান কত হবে? 14 - 6x - x²। এটাকে দেখো আমরা -x² + 6x - 14 লিখতে পারি, বা -(x²) দেখো এটাকে যদি আমরা a + b এর হোল স্কোয়ারের ফর্মুলায় সাজাতে চাই, তাহলে কী হবে বলো তো? x² + 2 × x × 3 যদি আমরা দিই তাহলে এখানে 6 হবে। তাহলে আমার বিটা কত করতে হবে? বিটা করতে হবে হচ্ছে 3² এখানে -14 আসে, আর আমি এখানে এক্সট্রা করে 3² মানে 9 অ্যাড করেছি, তাহলে আমি এখান থেকে 9 মাইনাস করব, তাহলে আমার এটা অ্যাডজাস্ট হবে। এবার আমি এটাকে কি লিখতে পারি? এই পার্টটাকে আমরা লিখতে পারি x + 3 এর হোল স্কোয়ার -14 - 9 করলে, মানে 14 + 9 করলে এটা হবে -23, বা এবার আমরা যদি মাইনাসটাকে দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে -x + 3 এর হোল স্কোয়ার +23। এবার দেখো আগের দিন তোমাদের বলেছি যে কোনো বর্গ তার সর্বনিম্ন মান কত হয়? 0 হয়। তার মানে এই যে x + 3 এর হোল স্কোয়ার, এই পার্টটা সর্বনিম্ন মান কত হবে? 0। কিন্তু যেহেতু এখানে সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটার জন্য এই x + 3 এর মান সর্বনিম্ন না হয়ে সর্বোচ্চ 0 হবে। কী করে হবে দেখো, ধরো তোমাদের বলেছে -1 এর হোল স্কোয়ার, এটার মান কত হয়? 1। কিন্তু যদি -1 এর হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাসটা হোল স্কোয়ারের বাইরে থাকে, তাহলে এর অ্যান্সার কত হবে? -1। যদি সেরকমই -2 এর স্কোয়ার যদি বলে, তাহলে এর অ্যান্সার কত হবে? -4। সেরকমই যদি -3 এর স্কোয়ার বলে, এর অ্যান্সার কত হবে? -9। তাহলে এখানে দেখো যতগুলোই তুমি সংখ্যা নাও, সামনে যদি মাইনাস থাকে তার সর্বোচ্চ মানটা 0 হবে। মানে যদি এখানে 0 থাকে তাহলে এর অ্যান্সার হবে 0। 0 ছাড়া যে কোনো সংখ্যায় যদি থাক তাহলে এর অ্যান্সার কিন্তু কখনোই 0 হবে না, বা এর অ্যান্সার সবসময় 0 হচ্ছে ছোটো, অর্থাৎ মাইনাসই হবে। তাহলে এর সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মান হচ্ছে 0। এবার এই পার্টটার সর্বোচ্চ মানটা যদি 0 হয়, আর এই পার্টটা আমরা জানি যে 23, তাহলে এই পুরো টোটালটা সর্বোচ্চ মান কত হবে? পুরো টোটালটা সর্বোচ্চ মান হবে 23 + 0 অর্থাৎ 23। তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে অপশান এ। এখানে বলেছে দেখো 648 এর ধনাত্মক উৎপাদকগুলির সংখ্যা হলো। এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা সূত্র আছে, সেটা তোমাদের বলে দিচ্ছি। তার আগে
648 যে সংখ্যাটার উৎপাদকের সংখ্যা আমাদের বের করতে বলেছে সেই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা কত হবে, 2 দিয়ে 3 2 4, আবার 2 দিয়ে, আবার 2 দিয়ে 3 3 3 3। তাহলে দেখো 648কে ভেঙে আমরা পেয়েছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, বা এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এবার এখানে যে প্রশ্নটা আমাদের জানতে চেয়েছে যে এর ধনাত্মক উৎপাদকগুলির সংখ্যা, এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার হবে, এই পাওয়ারগুলো খেয়াল করো, পাওয়ারে কত আছে, 3 আসে, এখানে 4 আসে। তো এর অ্যান্সার বের করার জন্য আমাদের কি করতে হবে, পাওয়ারে যে সংখ্যাগুলো আছে তাদের সাথে +1 করব, পাওয়ারে যে সংখ্যাগুলো আছে তাদের সাথে +1 করব, 3 + 1 4 + 1। এবার এগুলোকে আমরা গুণ করব, তাহলে আমার যেটা আসবে সেটাই হচ্ছে এর মোট উৎপাদকের সংখ্যা। তাহলে কত হয় এই গুণটা করলে, 3 আর 1 4, আর 4 আর 1 5, তাহলে 4 গুণিত 5 মানে 20। তাহলে 648-এর মোট ধনাত্মক উৎপাদক কটা হবে, ধনাত্মক উৎপাদক হবে 20টা। এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে, 4টে অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক সেটা আমাদের দেখতে বলেছে। তাহলে দেখো প্রথম অপশানটা দিয়েছে 1 হলো একটি মৌলিক সংখ্যা। তোমরা সবাই জানো যে একটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, তাহলে এটা হবে ভুল। দ্বিতীয়টা দিয়েছে প্রত্যেকটি মৌলিক সংখ্যায় বিজোড়। তোমরা জানো যে 2 হচ্ছে একটা জোড় কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এই অপশানটাও ভুল। তৃতীয় যে অপশানটা দিয়েছে অসীম সংখ্যক মৌলিক সংখ্যা বর্তমান, এই অপশানটা ঠিক, কারণ আমরা মৌলিক সংখ্যা কাউন্ট করতে পারবো না। লাস্টের যেটা দিয়েছে দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা মৌলিক হবে। দেখো দুটো মৌলিক সংখ্যার গুণফল, ধরো 3 গুণিত 5 করলে কত হয়, 15। তো যে কোনো দুটো সংখ্যার গুণফলই হোক না কেন সেটা কখনোই মৌলিক সংখ্যা হবে না। কেন হবে না, কারণ দুটো সংখ্যাকে গুণ করে যদি আমরা আরেকটা সংখ্যা পাই, তার মানে এই সংখ্যা দুটো হচ্ছে এর উৎপাদক। তাহলে যদি কোনো সংখ্যার উৎপাদক থাকে 1 আর সেই সংখ্যাটা ছাড়া তার চেয়ে বেশি উৎপাদক যদি থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলি না। তাহলে যে কোনো দুটো সংখ্যাকে যদি গুণ করে আমরা আরেকটা সংখ্যা পাই, তাহলে সেই সংখ্যাটা কখনোই মৌলিক সংখ্যা হবে না। তাহলে এই অপশানটাও কিন্তু ভুল। তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশান সি। দেখো বলেছে একটি স্বাভাবিক সংখ্যা এনকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 5, তবে 2nকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? একটা স্বাভাবিক সংখ্যা আছে এন, সেটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 5 ভাগশেষ হয়, তাহলে আমরা এনটাকে এইভাবে লিখতে পারি 6k + 5। 6k মানে কি, কে এর জায়গায় 1 2 3 4 এই সংখ্যাগুলো যদি বসে, তাহলে দেখো এই যে পার্টটা শুধু 6k পার্টটা, এটা হচ্ছে 6-এর গুণিতক, তার সাথে আমরা 5 অ্যাড করে দিয়েছি যেটা আমাদের হচ্ছে ভাগশেষটা। তাহলে একটা স্বাভাবিক সংখ্যা যেটাকে 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, সেটাকে আমরা এইভাবে 6k + 5 আকারে লিখতে পারি। এবার বলেছে 2nকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? তাহলে n সমান যদি 6k + 5 হয়, তাহলে 2n সমান কত হবে, 2 × 6k + 5 বা 12k + 10। এবার আমাদের বলেছে এটাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে। এখানে দেখো ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে 12k, অর্থাৎ 12-এর কোনো গুণিতক মানে 12-র গুণিতক। তাহলে 12টা যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার মানে 12-র যে কোনো গুণিতকও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই পার্টটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ এই যে বাকি যে পার্টটা আছে, অর্থাৎ 10টাকে 4 দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকবে সেইটাই হচ্ছে আমার এই পুরো সংখ্যাটাকে ভাগ করলে সেই ভাগশেষটাই পাবো। তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হয়, তোমরা জানো যে 4 2 8, তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, অর্থাৎ এই পুরো যে সংখ্যাটা সেটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 ভাগশেষ পাবো, অর্থাৎ 2nকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান বি।